রোজ সকালের মতো আজও উপস্থিত হয়েছি উন্নত কৃষি প্রযুক্তির বার্তা নিয়ে। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্নদাতা। শুরুতেই দেখুন আজকের হেডলাইন্স। মাছ ও মজুদ পুকুরের পরিচর্যা। দুগ্ধবতী গাভীর খাদ্য ব্যবস্থাপনা। পাটের সুসংহত শস্য সুরক্ষা। আমাদের রাজ্যে বৃষ্টি নির্ভর আমন ধান ও অন্যান্য ফসল চাষ যেমন অনিশ্চয়তার সামনে পড়েছে, তেমনি কম বৃষ্টিপাতের জন্য মাছ চাষিরা বেশ সমস্যায় আছেন। জলের অভাবে পালন পুকুরে জলস্তর কম থাকায় চারা মাছ মজুত করতে দেরি হচ্ছে। এর ফলে মাছের সামগ্রিক উৎপাদনে খারাপ প্রভাব পড়বে বলে মনে করছেন মাছ চাষিরা। আসুন মাছের এবং মজুত পুকুরের বিজ্ঞানসম্মত পরিচর্যার বিষয়ে এবার আমরা জেনে নিই উত্তর 24 পরগনা জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্রের মৎস্য বিশেষজ্ঞ অনিন্দ নায়কের কাছ থেকে। এই সময় যে পরিমাণ বর্ষা হওয়া উচিত ছিল, মোটামুটি আমাদের এই উত্তর 24 পরগনা জেলাতে প্রায় 51% বর্ষা এখনো কম আছে। তাই মাছ চাষে যারা চাষি ভাইরা আছেন তাদের কিছু কিছু বিষয়ে একটু ধ্যান দেওয়া প্রয়োজন আছে। সেটা মূলত যারা এই বছর নতুন পুকুর কেটেছেন বা নিজের পুকুর শুকিয়েছেন, এরকম যাদের পুকুরের পরিস্থিতি তৈরি, সবাই বৃষ্টির জলটার উপরেই আর বলে আমরা ওয়েট করে থাকি মাছ চাষের জন্য, কিন্তু এই মুহূর্তে সেই পরিমাণ বর্ষা হচ্ছে না। তাই চাষি ভাইদের প্রথমেই মাথায় খেয়াল রাখতে হবে যে কোনো মতেই কিন্তু আমরা গ্রাউন্ড ওয়াটার ব্যবহার করব না। জল পাম্প করে নিয়ে পুকুরে দিয়ে দিলাম, তাহলে কিন্তু আর বলে আমাদের এই বিপদ মাত্রাটা আরও বাড়তে থাকবে, কারণ গ্রাউন্ড ওয়াটার আস্তে আস্তে আমাদের কিন্তু নেমে যাচ্ছে। একটু ওয়েট করে যাওয়ার, অপেক্ষা করার যে বর্ষাটা পর্যন্ত, কারণ বর্ষাটা হবেই। আমরা যেরকমভাবে আবহাওয়ার পরামর্শ পাচ্ছি, তো সেক্ষেত্রে এখনো পর্যন্ত পুকুর যাদের এরগুলো পড়ে আছে বা পুকুরে জল নেই, তারা সেভাবেই রাখুন। যখন বর্ষা পড়া শুরু হবে সেই মুহূর্তে কিন্তু পুকুরে চুনটা দিন। সেক্ষেত্রে বিঘা প্রতি আর করে 10 কেজি মতো এই হিসাবে চুনটা দেবেন। আর যদি কেউ এই সময়ের মধ্যে যারা পুকুর রেডি করার জন্য যারা চুন দিয়েছেন, কিন্তু ভেবেছিলেন যে পুকুরে জল হবে, জল দেওয়ার পর আপনি গোবর প্রয়োগ করবেন, সেক্ষেত্রে চাষি ভাইরা কিন্তু এই শুকনো অবস্থাতেও কিন্তু গোবর সার প্রয়োগ করতে পারেন। বিঘা প্রতি 500 কেজি গোবর জলে গুলে নিয়ে দিতে পারেন, বা গোবর চারিদিকে সুন্দর করে ছড়িয়ে দিয়েও দিতে পারেন, এবং তার সঙ্গে কিছু পরিমাণ লবণ কিন্তু দিতে পারেন। বিঘা প্রতি আর বলে 5 কেজি বা 7 কেজি মতো লবণ, যেটা আমরা বড় দানার লবণ পাই, সেই লবণ কিন্তু পুরো এই সময়টা প্রস্তুতির জন্য রাখতে পারেন। যখন বর্ষার জলটা আসবে তখন কিন্তু পুকুরে পর্যাপ্ত পরিমাণে মাছের খাবার কিন্তু তৈরি হয়ে যাবে। নদী তীরবর্তী যারা মাছের ফার্ম আছে যারা করেছেন, সেক্ষেত্রে কিন্তু নদীর জলের যদি অ্যাভেলেবিলিটি থাকে, মিষ্টি জল যদি সুযোগ থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই জল কিন্তু ঢুকিয়ে নিয়ে নদীর জল যখন ঢোকাবেন, সেক্ষেত্রে কিন্তু যে ক্যালভার্ট দিয়ে ঢুকাচ্ছেন অবশ্যই সেখানে কিন্তু একটু নেট দেবেন, যাতে বেশিরভাগ ময়লা যেন ওই জলে না চলে আসে। তার পরবর্তী কাজটা হচ্ছে কিছু পরিমাণ ব্লিচিং কিন্তু এরগুলো পুকুরে দেবেন। বিঘা প্রতি 10 থেকে এরগুলো 20 কেজি মতো এরগুলো ব্লিচিং ভালো করে এরগুলো জলে গুলে পুকুরে দিলে সেক্ষেত্রেও কিন্তু পুকুরের এরগুলো জলটাকে কিন্তু ভালো ট্রিটমেন্ট করা যাবে। যারা এই সময় আর বলে বড় পুকুর বাদ দিয়ে যারা ছোট পুকুরে চাষ করছেন, অর্থাৎ যারা ডিম পোনা বা ধানি পোনা চাষ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা অনেক বড় সময়, যে এখনো পর্যন্ত সেই পরিমাণ বর্ষা আসেনি, তারা কিন্তু অনেকগুলো ক্রপ তুলতে পারছেন। যারা ডিম পোনা বা ধানি পোনা চাষ করছেন, যেসব ছোট পুকুর 5 কাঠা 3 কাঠা 4 কাঠার পুকুর, সেই পুকুরগুলো কিন্তু ছোট ছোট পুকুরে, তাতে কিন্তু মোটামুটি জল পাশাপাশি জায়গা থেকে যেসব বড় পুকুরে যেগুলোতে জল থাকে সারা বছর, সেই জল নিয়ে কিন্তু এখানে চাষ করতে পারেন। ডিম পোনা থেকে ধানি পোনা 15 দিনের চাষ, সেই চাষটা কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারেন। একটু আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে, একটু আর ব্লিচিং করিয়ে নিয়ে, যদি আর জল
জলটাকে যদি ট্রিটমেন্ট করে নেন তাহলে কিন্তু আর বলে মোটামুটিভাবে ডিম পোনা চাষ কিন্তু খুব সুন্দরভাবে করা সম্ভব হবে। এটা আবার বর্ষা সেভাবে পড়তে শুরু করবে, তখন কিন্তু একটা বড় অংশের মানুষের কিন্তু মাছের চারার একটা চাহিদা তৈরি হতে পারবে। যেহেতু আর বলে বর্ষাটা দেরি হচ্ছে, একটা বিষয় আমরা কিন্তু বিভিন্ন সময় দেখছি, যখনই বর্ষা দেরি করে শুরু হচ্ছে তখনই দেখা যায় খুব প্রচণ্ড পরিমাণে কিন্তু কন্টিনিউয়াস বৃষ্টি হতে থাকে, এবং সেক্ষেত্রে একটা বিভিন্ন জায়গা থেকে একটা জলের চাপ এসে কিন্তু পুকুরের জায়গার উপর একটা চাপ পড়ে। তাই এই সময় একটু দেখে নেওয়া দরকার যে আপনি যে আর করে পুকুরের পাড়টা তৈরি করেছেন সেই পাড়টা মজবুত কিনা, যে এই সময়টা একটু ধ্যান দিয়ে দেখে নিন যে আর করে যে পুকুরের পাড়টা যদি আরও কিছু মজবুত করা যায় তাহলে সেক্ষেত্রে মজবুত করে নেওয়ার একটা ব্যবস্থা রাখুন। দ্বিতীয় কথা, যখনই প্রচণ্ড পরিমাণ বর্ষা হয়ে যখন জল ঢুকবে বা যদি দেখেন যে বিভিন্ন জায়গা থেকে জল এসে ঢুকে যাচ্ছে, সঙ্গে সঙ্গেই কিন্তু মাছ ছাড়বেন না। তার কারণ হচ্ছে বিভিন্ন রকম কিন্তু আর বলে জমি থেকে জল এসে কিন্তু পুকুরের জায়গায় ঢোকার চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু জল একটা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই আগে জলটাকে দেখে নিয়ে জলটাকে একটু ট্রিটমেন্ট করে নিন। পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিন জলে, বিঘা প্রতি মোটামুটি 100 গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এবং তারপরে হচ্ছে আর বলে পুকুরে জিওলাইট একটু প্রয়োগ করুন, মোটামুটি বিঘা প্রতি 3 থেকে 3.5 কেজি জিওলাইট। যদি দেখেন খুব জল নষ্ট হয় তাহলে পুকুরে ফটকিরি প্রয়োগ করুন, বিঘা প্রতি 3 কেজি মতো ফটকিরি প্রয়োগ করে জলটাকে আগে শোধন করে নিন। শোধন করে নেওয়ার পর মাছ ছাড়বেন, এবং এই সময়টা একটু নিজেরা খোঁজ রাখুন যে মাছটা ছাড়বেন, যেহেতু আর বলে সময়টা একটু পিছিয়ে গেল, আপনার চাষের পিরিয়ডটা কম হয়ে গেল, তাই জন্য একটু অ্যাডভান্স ফিঙ্গারলিং, অর্থাৎ হচ্ছে আর বলে আমি একটু বড় সাইজের, মানে আমরা ফিঙ্গারলিং বলে হচ্ছে 1 আঙুল সাইজের, কিন্তু তার থেকে বড় অ্যাটলিস্ট 15 গ্রাম 20 গ্রাম 25 গ্রাম সাইজের এরকম মাছ ছাড়ুন, যাতে আর বলে তাড়াতাড়ি মানে যে সময়টা আপনি পাচ্ছেন সেই সময়টার মধ্যে সময় উপযোগী মাছের আর বলে উৎপাদনটা যাতে তুলতে পারেন, সেইটা যদি একটু ধ্যান দেন তাহলে কিন্তু খুব ভালো হয়। যে যারা নতুন পুকুর কেটেছেন আর কি, তারা যাতে পুকুরের পাড় থেকেই আরও একটু আর বলে মানে পয়সা অর্থ করে কোনো জিনিস তুলে নেওয়ার জন্য, এবং সেই সঙ্গে সঙ্গে পুকুরের পাড়টা যাতে মজবুত থাকে এমন কোনো কিছু করা হবে না যাতে পুকুরে ছায়া সৃষ্টি হয়। তাই সেক্ষেত্রে আর সুপারি গাছ আর করে লাগাতে পারেন, আপনারা হচ্ছে আর পেঁপে গাছ লাগান, যেহেতু এই মাটিটা একটু আর করে আলগা মাটি থাকবে, তাতে কিন্তু পেঁপে অনেক বেশি ভালো উৎপাদন হবে। এছাড়াও বিভিন্ন হর্টিকালচারাল ক্রপস মাচা করে বা ভার্টিক্যাল অর্থাৎ জাল নেট বলি, সেই জাল নেট দিয়ে বা হচ্ছে সুতো টাঙ্গিয়ে আর ওখানটাতে যদি হর্টিকালচারাল ক্রপস করেন তাহলে কিন্তু সেই জায়গা থেকেও কিন্তু আর বলে কিছু পরিমাণ অর্থকরী জায়গাতেও চলে আসবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার পাড়ের যে ভূমিক্ষয়টা হয় সেই ভূমিক্ষয়টা কিন্তু অনেকটা পরিমাণ রোধ করা সম্ভব, যাতে আর বলে পাড়টা নষ্ট না হয়ে যায়। এখন একটু বিরতির পর থাকছে দুগ্ধবতী গাভীর খাদ্য ব্যবস্থাপনা। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদের 400 গ্রাম প্যাক এখন মাত্র 22 টাকায়। ফ্লেক্সিবল মানে মাইথন, নির্মাণের মানদণ্ড। বাধা দিতে গেলে মারধরের অভিযোগ বিজেপির, অভিযোগ অস্বীকার তৃণমূলের। বাসন্তীর পর কুলতলিতেও গুলি, ফের নিশানায় তৃণমূল। গুলিবিদ্ধ তৃণমূলের প্রার্থী কুতুবুদ্দিন ঘরামি। সিপিআইএম এবং এসইউসিআই এর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তৃণমূলের, অভিযোগ অস্বীকার সিপিআইএম এবং এসইউসিআই এর। উলুবেড়িয়ায় বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা ও বোমাবাজির অভিযোগ। বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে। একজন গো খামারির লক্ষ্য হলো সারা বছর ধরে একই হারে দুধের উৎপাদন বজায় রাখা, কিন্তু বিভিন্ন ঋতু পরিবর্তনের ধকল প্রাণীদের দেহে দেখা যায়, আর সেই ঋতু পরিবর্তনের সময় দুধের উৎপাদন কমে যেতে পারে। দুধের উৎপাদন পাওয়ার একটি প্রধান শর্ত হলো প্রাণীকে সঠিক পরিমাণে সুষম খাদ্যের যোগান দেওয়া। দুগ্ধবতী গাভীর বিভিন্ন পরিচর্যা ও খাদ্য ব্যবস্থাপনা নিয়ে জানালেন নদিয়া জেলার কৃষ্ণনগর 1 নম্বর ব্লকের প্রাণী বিশেষজ্ঞ ডাক্তার রতন কুমার কুণ্ডু। গাভী পালনের খামারিদের ক্ষেত্রে একটা বার্তা আপনাদের দিতে চাই, বর্ষার সময়ে যে ঘরে আপনারা গরুগুলোকে রাখবেন, গরু বাছুরগুলোকে, সেই ঘরটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আমরা খুব লক্ষ্য করি যে কাদা মাটি
মধ্যে গরুগুলো থাকে, এবড়ো খেবড়ো মেজে থাকে, পায়ে লেগে যায়, পায়ে ঘা হয়। সুতরাং এই জায়গাটাকে যদি আমরা দূর না করতে পারি, আমরা যদি মেঝেটা যেন ভালো হয়, শুকনো পরিষ্কার মেঝের মধ্যে গরুগুলোকে রাখতে হবে, মাথার ছাউনিটা ভালো হতে হবে এবং একটা গরুর জন্য যতটা জায়গা দরকার সেই জায়গাটাকে তাকে যদি প্রোভাইড না করি, বেশি গরু অল্প জায়গার মধ্যে যদি আমরা পালন করি, তাহলে আমরা দেখেছি যে তার রোগ হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে। সুতরাং আমরা যেমন ধরুন যে ঘরে থাকি, আমরা 2 জন বা 3 জন বা 4 জন, তার যে পরিমাণ জায়গা দরকার সেই পরিমাণ জায়গার মধ্যে আমরা বসবাস করি। গরুদের ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটাকে যদি আমরা না মেনটেন করতে পারি, তাহলে কিন্তু এই রোগের উৎপাতগুলো গরুর এই বর্ষাকালে বেড়ে যায়। আর এখন ধরুন আমাদের দেশি গরুর সংখ্যা নেই বললেই চলে। উন্নত জাতের গরু বা সংকর জাতের গরু এখন প্রত্যেক ঘরে ঘরেই হয়ে গেছে, তাদের উৎপাদন ক্ষমতাও বেশি। তা সেক্ষেত্রে আমরা যদি এই প্রতিপালনের দিকে আমরা যদি ম্যানেজমেন্ট, বাসস্থান, খাদ্য, সুষম খাবার দেওয়া, এই জায়গাগুলোকে যদি আমি সঠিকভাবে না করতে পারি, তাহলে কিন্তু রোগের উৎপাতটা কিন্তু ক্রমশ বাড়বে। আপনারা এই জায়গাটা একটু সতর্ক হবেন। গরু পালকদের ক্ষেত্রে আরেকটা বার্তা, সুষম খাদ্যের ব্যাপারে একটু নজর দিতে হবে, যেহেতু এদের উৎপাদন ওরিয়েন্টেড আমরা এই প্রাণীগুলো, দুধের গরু। সুতরাং দুধ আমরা জানি সুষম খাবার, দুধের মধ্যে দিয়ে প্রচুর পুষ্টি বেরিয়ে যায় দুধের মধ্যে দিয়ে। সেক্ষেত্রে দুধ উৎপাদনের জন্য এবং গরুকে সুস্থ রাখার জন্য সুষম খাবার দেওয়াটা খুব জরুরি। সাধারণভাবে আমরা যেটা বলি যে আপনারা যদি বাজারে যে সমস্ত এপিক দানা বা এই জাতীয় যে সমস্ত সুষম খাবার পাওয়া যায়, সেগুলো যদি খাওয়াতে পারেন সবচেয়ে ভালো। যদি না পারেন, সেক্ষেত্রে গরুর যে খাদ্য আমরা ব্যবহার করতে বলি, সেগুলোর মধ্যে উপাদানগুলোর মধ্যে আপনি জানবেন যে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য বা শর্করা জাতীয় খাদ্য, প্রোটিন জাতীয় খাদ্য, ফ্যাট এবং ভিটামিন, মিনারেলস এবং জল, এই উপাদানগুলো যেন আমরা সঠিক মাত্রায় দেওয়া হয়। সাধারণত গরুর যে খাদ্য তালিকা আমরা করতে বলি, তাতে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য 60%, প্রোটিন জাতীয় খাদ্য 40% এবং তার সঙ্গে তার শরীরে যাতে ভিটামিন বা খনিজ পদার্থের ঘাটতি না হয়, দুধের মধ্যে দিয়ে যেগুলো আমরা পাই, সেই উপাদানগুলো বাইরে থেকে, বাজার থেকে কিনে তার সঙ্গে যোগ করার দরকার হয়। কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্যের মধ্যে গরুর ক্ষেত্রে আমরা যেটা বলি, চাল বা খুদ ওদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ভুট্টা, আটা বা গম। জোয়ার বাজরা আমাদের এই এলাকায় পাওয়া যায় না। সুতরাং আমরা মূলত 3টে উপাদানের কথাই বলি, যেটা 60%, সেটা হচ্ছে চালের খুদ, ভুট্টা আর গম বা আটা, এই দিয়ে 60%। আর 40% প্রোটিনের মধ্যে আমাদের এই এলাকায় যে উপাদানগুলো পাওয়া যায় সেগুলো হলো খোল এবং ডালের ভুসি। খোল, ডালের ভুসি, এই দুটো উপাদান মিলিয়ে 40% এবং 60% ভুট্টা, খুদের ভাত আর আটা, এই 3টে উপাদান মিলিয়ে 60% মেশাতে হবে এবং এর সঙ্গে কিছুটা পরিমাণ ভিটামিন, খাদ্য লবণ মিশিয়ে দিতে বলি আমরা। এবং এই টোটাল যে মিক্সচারটা হবে, এটা একটা গরুর শরীর রক্ষার জন্য একটা পরিমাণ দরকার এবং দুধ উৎপাদনের জন্য আরেকটা পরিমাণ দরকার। আমরা বলি যে শরীর রক্ষার জন্য 2 থেকে 2.5 কেজি পর্যন্ত খাবার তাকে দিতে হবে, সে দুধ দিক আর না দিক, তার নিজের শরীর রক্ষার জন্য। এর পাশাপাশি যত দুধ দেবে তার অর্ধেক পরিমাণ খাবার যোগ করতে হবে যখন সে দুধ দেওয়ার অবস্থায় থাকবে, সেই অবস্থায়। সুতরাং একটা ধরুন যদি 10 কেজি দুধের গরু হয়, তার শরীর রক্ষার জন্য যদি 2 কেজি খাবার দরকার হয়, দুধ উৎপাদনের জন্য 10 কেজির জন্য 5 কেজি, মোট 7 কেজি এই সুষম খাবার তাকে দিতে হবে। এর পাশাপাশি আপনারা জানেন যে গরু হচ্ছে তৃণভোজী প্রাণী। এদের তৃণ বা সবুজ খাবারটা বাধ্যতামূলকভাবে তাদেরকে দিতে হবে, কেন তৃণ থেকে বা সবুজ খাবার থেকে যে পুষ্টিগুণটা পাই, সেটা আমরা সবটা বাইরে থেকে যে খাবারগুলো খাওয়াই, সেই খাবার দিয়ে কিন্তু অন্য খাবার থেকে বা বাজারি ওষুধপত্র দিয়ে কিন্তু পুরোটা মিট আপ করতে পারি না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই গরু পালন করতে গেলে সবুজ ঘাসের চাষ করতে হবে এবং প্রতিদিন প্রচুর পরিমাণে সবুজ খাবার খাওয়াতে হবে। এর পাশাপাশি এখন জানবেন অ্যাজোলা বলে যে খাবারটা, এই খাবারটার মধ্যে পুষ্টিগুণ নর্মাল যে সবুজ খাবারের থেকে একটু বেশি। সুতরাং অ্যাজোলা চাষ করেও বিকল্প হিসাবে আপনারা সবুজের এটা ঘরের মধ্যে আপনারা ছোটো চৌবাচ্চা করে অ্যাজোলা চাষ করতে পারেন। সেইখানে যদি কিছুটা অ্যাজোলা আপনার প্রতিদিন চাষ যেখানে করেছেন সেখান থেকে তুলে একটু শুকিয়ে নিয়ে পরের দিনকে যদি দেন, জলীয় ভাবটা কেটে যাবে। সেই অবস্থায় যদি দেন, এর পুষ্টিগুণ অনেক বেশি এবং অ্যাজোলা খাওয়ালে পরে সবুজ খাবারের চাহিদা অনেকটা পূরণ করতে পারবে এবং সুষম খাবারের পরিমাণও দেখেছি আমরা এই সবুজ খাবার খাওয়ালে অনেকটা কমে যায়। সুতরাং গরুকে
এই খাদ্যের দিকটা নজর রাখতে হবে। আমরা সাধারণভাবে লক্ষ্য করি গরু পালনের ক্ষেত্রে যে মেনটেনেন্স কস্ট যেটা আমরা বলি, সেই রোজকার যে খরচ তার 70 থেকে 80% খরচ হচ্ছে খাদ্যের পিছনে। সুতরাং খাদ্যের পিছনে এই খরচটার সঙ্গে কোনোভাবেই কম্প্রোমাইজ করা যাবে না, কোনোভাবেই অবহেলা করা যাবে না, যাতে গরুটার স্বাস্থ্য ঠিক থাকে এবং তার যা ক্ষমতা সেই ক্ষমতা অনুসারে সে দুধ উৎপাদন করতে পারে। এই দিকটা আপনারা একটু নজর রাখবেন। খাদ্যের ব্যাপারটা সারা বছর ধরেই আপনার এই খাবারগুলো দিতে হবে এই ফর্মুলায়। আমরা কখনোই আপনাকে বলবো না যে গরুটা আপনার যতটা খাবার দিচ্ছেন আর যতটা দুধ পাচ্ছেন দুটোর মধ্যে যখন ব্যালেন্সটা থাকবে না, আপনার যদি লাভ না থাকে আমরা অবশ্যই বলবো না, কিন্তু আপনার ব্যালেন্সটা না করতে পারলে লাভের পরিমাণটা কিন্তু আপনার ক্ষেত্রে কমে যাবে। সুতরাং সেটা যাতে না কমে সেই জন্য সুষম খাবার যতটা দরকার ততটা পরিমাণ অবশ্যই আপনারা যেন দেবেন উৎপাদনটাকে ঠিক রাখার জন্য সারা বছর। এবারে দেখুন অন্নদাতা হেল্পলাইন। দর্শকেরা আমাদের কাছে বিভিন্নভাবে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর নিয়েই সাজানো হলো অন্নদাতা হেল্পলাইন। মালদা জেলার মানিকচক থেকে অন্নদাতা দপ্তরে ফোন করেছেন মলয় মণ্ডল। তিনি বেগুন চাষ করেছেন। এখন তার বেগুনের পাতা ছোট হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন। বেগুনের একটি মারাত্মক রোগ হলো তুলসী রোগ। এটি মাইকোপ্লাজমা সংক্রমণে ঘটে থাকে। এই সংক্রমণ বয়ে আনে শোষক পোকা। এই রোগটির লক্ষণ হলো পাতা ছোট হয়ে যাওয়া। বেগুনের পাতাগুলো তুলসী পাতার মতো ছোট হয়ে যায়, তাই এই রোগটির এরকম নাম। এই রোগ দেখা দিলে সবার আগে আক্রান্ত গাছগুলোকে তুলে ফেলতে হবে এবং সেগুলো অন্য কোথাও নিয়ে পুড়িয়ে ফেলতে হবে বা মাটিতে পুঁতে দিতে হবে। তবে সবচেয়ে ভালো উপায় হলো এই রোগ যাতে দেখা না দেয় সেই লক্ষ্য রেখে শোষক পোকা নিয়ন্ত্রণে গুরুত্ব দিতে হবে। শোষক পোকার উপদ্রবে 10,000 ppm এর নিম তেল 2 থেকে 3 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। এই কৃষি বিষ প্রতি 2 সপ্তাহের ব্যবধানে স্প্রে করা যেতে পারে। রাসায়নিক উপায়ে শোষক পোকা দমন করতে ডাইক্লোরোফস 0.75 মিলিলিটার প্রতি লিটার জলে অথবা ইমিডাক্লোপ্রিড 1 মিলিলিটার প্রতি 5 লিটার জলে অথবা থায়ামিথক্সাম 1 গ্রাম প্রতি 3 লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে। স্প্রে দ্রবণের সঙ্গে স্টিকার মিশিয়ে নিতে হবে। এখানে যে রাসায়নিক বিষগুলোর কথা বলা হলো সেগুলোর মধ্যে যে কোনো একটি বিষ বারবার ব্যবহার করা চলবে না। শোষক পোকা দমনে যদি একের বেশিরভাগ কীটনাশক প্রয়োগ করতে হয় তাহলে এই সব বিষগুলো ঘুরিয়ে ফিরিয়ে প্রয়োগ করতে হবে। এখন আবার বিরতির পর থাকছে পাটের সুসংহত শস্য সুরক্ষা। আবার ফিরে এলাম অনুষ্ঠানে। আমাদের রাজ্যের একটি প্রধান অর্থকরী ফসল হলো পাট। এই তন্তু ফসলটির ভালো ফলন পেতে হলে প্রথমেই এর উন্নত জাতগুলোকে বেছে নিতে হবে এবং সঠিক প্রযুক্তি মেনে চাষ করতে হবে। পাশাপাশি সুসংহত উপায়ে শস্য সুরক্ষা দিতে হবে। পাটের রোগ ও পোকার সুসংহত নিয়ন্ত্রণ নিয়ে জানালেন ডাইরেক্টর অব জুট ডেভেলপমেন্টের বিশেষজ্ঞ ডক্টর শুভদীপ নন্দী। পাটে সাধারণত 5 থেকে 6 রকমের পোকা বেশি প্রাদুর্ভাব দেখা যায়, যেটার আবির্ভাব মোটামুটি গাছ লাগানোর প্রায় 20-25 দিন থেকে 40-45 দিন অবধি পোকার উপদ্রব হয়। সেটা হলো লেদা পোকা, যেটার উপদ্রব পাটে সব থেকে বেশি। যদি এর প্রতিকার না নেওয়া হয় তাহলে প্রায় 50% ক্ষতি হতে পারে। পাটের পাতাগুলো খাওয়া থাকবে, পাতার রস খায় এবং এই পোকা সাধারণত মাটিতে বসবাস করে। সাধারণত দিনের বেলা এদের দেখতে পাওয়া যায় না, বিকালের পর এদের প্রাদুর্ভাব ঘটে বা সন্ধ্যের দিকে প্রাদুর্ভাব ঘটে। তো এই পোকা কন্ট্রোল করার সবথেকে ভালো উপায় হলো কিছুটা জৈব পদ্ধতি অবলম্বন করাই ভালো। অবশ্যই বিটি ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস বলে এক ধরনের উপকারী ব্যাকটেরিয়া আছে, যেটা দিয়ে আমরা পোকার আক্রমণ কমাতে পারি। যদি রাসায়নিকের দিকে যাই তাহলে আমরা কার্টাপ হাইড্রোক্লোরাইড 1 ml প্রতি লিটার জলে স্প্রে করে এই পোকার আক্রমণ কমানো যায়।
এছাড়া বিহারি হ্যারি ক্যাটারপিলার রয়েছে। গাছের বয়স যখন 20 থেকে 25 দিন হয় তখন থেকেই এর প্রাদুর্ভাব দেখা যায়। সুসংহত উপায়ে করা, যে কৃষি বিষের ব্যবহার কমানো হোক। তো সুসংহত উপায়ে চাষ করার প্রধান কারণ হলো যে রোগ পোকা দমন এবং তার সাথে সাথে উৎপাদন বৃদ্ধি। পদ্ধতিগুলো হলো যে বীজ শোধন এবং লাইনে পাট বোনা। তো সেক্ষেত্রে কি হয় যে এই যে রাসায়নিক পদার্থগুলো স্প্রে করতে সুবিধা হয়, গাছের প্রতিটা গোড়ায় আলো হাওয়া ভালো পরিমাণে যেতে পারে এবং তাতে আমরা পেস্টিসাইডের ব্যবহার অনেক কমাতে পারি। এছাড়া আমরা সরাসরি যদি রোগের দিকে আসি তো একদম ছোট অবস্থায় হলে সেটাকে চারা ধসা বলা হয়, পরবর্তীতে যদি হয় তাহলে সেটাকে গোড়া পচা, শিকড় পচা এগুলো বলা হয়। তো এই যে বিভিন্ন রোগগুলো আছে, কালো হয়ে যাচ্ছে এবং ডাঁটা পচে যাচ্ছে, পচা পচা হয়ে যায়, তো এই রোগের মূল যে উৎস সেটা হলো মাটি থেকে এবং বীজ থেকে। তো সেই জন্য যে বীজ শোধন করে তবেই লাগান এবং সার্টিফাইড বীজ, সংশোধিত বীজ ব্যবহার করুন। সংশোধিত বীজ বা প্যাকেটের বীজ ব্যবহার করলেও সেটা বীজ শোধন করে তবেই লাগাতে হবে। বীজ শোধন করার জন্য কার্বেন্ডাজিম, ম্যানকোজেব এগুলো ব্যবহার করতে হবে এবং বীজ শোধন করার পরে ছাওয়াতে শুকিয়ে তারপরে বীজ লাগাতে হবে। এছাড়াও মাটির যে স্বাস্থ্য সেটার দিকে লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ জমি পরিষ্কার রাখতে হবে, আগাছা মুক্ত রাখতে হবে এবং মাটির যে স্বাস্থ্য সেটা জৈবিক পদ্ধতিতে ফেরত আনতে হবে। তো রোগের ক্ষেত্রে দমন করার প্রধান উপায় হলো জৈব সারের ব্যবহার বৃদ্ধি করতে হবে এবং জৈব সারের সাথে সাথে বিভিন্ন উপকারী ছত্রাক এবং উপকারী ব্যাকটেরিয়া আছে যেটা জৈব সারের সাথে মিশিয়ে জমিতে প্রয়োগ করতে হয়। 50 কেজি জৈব সারের সাথে 1 কেজি ট্রাইকোডার্মা পাউডার অথবা 1 কেজি সিউডোমোনাস পাউডার ব্যবহার করতে হয়। সেটাকে মিশিয়ে ছাওয়ায় 7 দিন রাখতে হবে এবং জমিতে পাট বোনার 7 থেকে 10 দিন আগে জমিতে দিয়ে ভালোভাবে মেশাতে হবে, চাষ দিতে হবে। প্রতি বিঘাতে 50 কেজির বস্তা 5 থেকে 6 বস্তা। স্প্রে করলে 7 দিন, 10 দিন, 15 দিন বা 1 মাস অবধি তার এফেক্ট থাকে, তারপরে ধীরে ধীরে এটা কমে যায়। কিন্তু যদি আমরা সমস্যার গোড়ায় গিয়ে সমাধান করি, অর্থাৎ জৈবিক পদ্ধতিতে বা সুসংহত পদ্ধতিতে করি, তাহলে সেই জমিটা দীর্ঘদিন ব্যবহারযোগ্য হবে। এই রোগ, ডাঁটা পচা, গোড়া পচা, শিকড় পচা, চারা ধসা, এই জাতীয় রোগ ছাড়া আরেকটা রোগের প্রাদুর্ভাব যথেচ্ছ পরিমাণে ঘটে এবং সেটা এলাকা ভিত্তিক ঘটে, সেটা হলো ঢলে পড়া। ব্যাকটেরিয়া এবং ছত্রাক জাতীয় একসঙ্গে আক্রমণ করে। তো এটাকেও প্রতিকারের সেইভাবে সরাসরি কেমিক্যাল পদ্ধতি খুব এফেক্টিভ নয় এখনো। সেই জমিতে অবশ্যই মাটির স্বাস্থ্য পরীক্ষা করতে হবে, অম্লত্ব পরীক্ষা করতে হবে এবং যদি আম্লিক হয়ে যায় তাহলে তাতে নির্দিষ্ট হারে চুন প্রয়োগ করতে হবে। যে কত পরিমাণ পিএইচ আছে সেটা দেখে তার নির্দিষ্ট মাত্রায় চুন প্রয়োগ করতে হবে এবং তার পাশাপাশি পটাশের প্রয়োগ বাড়াতে হবে যাতে করে এই ধরনের ছত্রাক বা জীবাণুর বংশবৃদ্ধি মাটিতে কম হয়। এই রোগ এলাকা ভিত্তিক, কোনো জায়গায় কোনো এলাকায় ব্যাপক হারে দেখা দেয়। অবশ্যই সেই জমিতে পাট তো লাগানো যাবেই না, পাটের পরে অবশ্যই ধান চাষ করতে হবে এবং প্রতি 3 বছর ধরে পাট বা পাট জাতীয় শস্য যেমন টমেটো, বেগুন, লঙ্কা, আলু এই ধরনের শস্য একেবারে চাষ করা বন্ধ করতে হবে আগামী 3 থেকে 4 বছর এবং সেই জমিতে ধানের চাষ বাড়াতে হবে। 3-4 বছর পরে জমির স্বাস্থ্যের উন্নতি ঘটলে তবেই আমরা সেই জমিতে আবার পাট বা পাট জাতীয় শস্য এগুলো লাগাতে পারবো। লেগে যাওয়ার পরে জৈব পদ্ধতিতে করা খুবই শক্ত কাজ, সুতরাং একবার লেগে গেলে তাতে তো আমাদের আর কেমিক্যাল প্রয়োগ করা ছাড়া অন্য কোনো উপায় নেই। যে নিম তেলের ব্যবহার বাড়ানো এবং তার সাথে সাথে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস বলে এক ধরনের ব্যাকটেরিয়া আছে যেটা এই শুয়োপোকা বা যারা চুষে খায় এই ধরনের পোকাকে নষ্ট করতে পারে। তো বিটি বা ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস এই জাতীয় ব্যাকটেরিয়া আছে, এই রকম বেশ কিছু প্রোডাক্ট বাজারে পাওয়া যায় যেগুলো স্প্রে করলে ইমিডিয়েটলি পোকার হাত থেকে রক্ষা পাওয়া যাবে। তো এই দুটো পয়েন্ট মাথায় রেখে চাষিদের এগোলে আগামী দিনে রোগ পোকার হাত থেকে মুক্ত পাওয়া সম্ভব বলে মনে হয়। এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে? আপনারা আর কি কি দেখতে চান অন্নদাতা অনুষ্ঠানে জানিয়ে চিঠি লিখুন। আমাদের ঠিকানা অন্নদাতা, নিউজ 18 বাংলা, গোদরেজ ওয়াটার সাইড, টাওয়ার 1, সল্ট লেক, সেক্টর 5, কলকাতা 91। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে। নমস্কার।